তো আজকের টপিক হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আয়নন বিভব। ঠিক আছে, জিনিসটা কি আগে বুঝে নিই। তো দেখো, যে কোনো একটা পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষ থেকে যদি কোনো একটা ইলেকট্রনকে আমাকে বের করতে হয়, তাহলে কিছু পরিমাণ শক্তি আমাকে প্রয়োগ করতে হবে। তার মানে যে ন্যূনতম শক্তিটা প্রয়োগ করলে কোনো একটা পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে যায়, সেই ন্যূনতম শক্তিটাকে বলবো আমরা কি না, আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব। ঠিক আছে, ধরো পর্যায় সারণীর কোনো একটা আমি পর্যায়ে নিয়েছি, দ্বিতীয় নম্বর পর্যায়ে। তো দ্বিতীয় নম্বর পর্যায়ে কে কে রয়েছে না, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম করে মৌলগুলো রয়েছে। এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোনো একটা পর্যায় বরাবর আমার পারমাণবিক সংখ্যা পরপর করে বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে আমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের চার্জ অর্থাৎ পজিটিভ চার্জের পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে। যত পজিটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে, তত কি হবে না, নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি পরমাণুর সাইজটাও ছোট হচ্ছে এবং নিউক্লিয়াসের আকর্ষণ বলটাও বৃদ্ধি পাচ্ছে। এবারে নিউক্লিয়াসের যদি আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাহলে এই পরমাণুর ক্ষেত্রে একদম সর্ববহিষ্ঠ কক্ষে যে ইলেকট্রনটা রয়েছে তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেকটা বেশি রয়েছে। তার মানে সেখান থেকে যদি আমাকে একটা ইলেকট্রনকে বর্জন করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। আর বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করা মানে কি না, আয়নাইজেশন শক্তির মানটা বৃদ্ধি পেল। অর্থাৎ কোনো একটা পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে একটা ইলেকট্রনকে বর্জন করতে আমার বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ আয়নাইজেশন শক্তির মানটা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে ভাবি কোনো একটা শ্রেণী বরাবর কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা জানি যে কোনো একটা শ্রেণী বরাবর যদি আমরা ওপর থেকে নিচের দিকে আসি, তাহলে পরমাণুর সাইজটা আমার বৃদ্ধি পায়। পরমাণুর সাইজ যদি বৃদ্ধি পায়, তাহলে নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ কক্ষের যে ইলেকট্রনটা রয়েছে তার দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। আর ইলেকট্রনের দূরত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে তার উপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটা রয়েছে তাহলে সেটাও নিশ্চয়ই কমে যাবে। তাহলে এখানে যদি তোমার ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায়, তাহলে এই ইলেকট্রনটাকে বর্জন করতে গেলে বা মুক্ত করতে গেলে আমাকে কি করতে হবে, কম পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে। যত কম পরিমাণে শক্তি প্রয়োগ করতে পারবো, তত আয়নাইজেশন শক্তির মানটাও তাহলে আমার কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা শ্রেণী বরাবর যদি আমরা ওপর থেকে নিচের দিকে আসি, তাহলে পরমাণুর সাইজ যত বৃদ্ধি পাচ্ছে, তত আমার সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটাও হ্রাস পেয়ে যাচ্ছে। ফলে সেই ইলেকট্রনটাকে মুক্ত করতে গেলে আমাকে কম পরিমাণে শক্তি প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ আয়নাইজেশন শক্তির মানটা আমার হ্রাস পাচ্ছে। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে পর্যায় বরাবর আমার আয়নাইজেশন শক্তির মানের ক্রমটা কিভাবে হবে না, লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, অর্থাৎ আয়নাইজেশন শক্তির মান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবার শ্রেণী বরাবর যারা রয়েছে, অর্থাৎ 1 নম্বর শ্রেণী যদি আমি নিই, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের ক্ষেত্রে আয়নাইজেশন শক্তির মানটা পরপর করে হ্রাস পাচ্ছে। বোঝা গেল নিশ্চয়ই? বেশ, নেক্সট ক্লাসে আমরা অন্য একটা পর্যায়গত ধর্ম সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে।